আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হবে রিসেন্টলি গুগলের একটা আপডেট নিয়ে, যে আপডেটটা এপ্রিলের 8 তারিখ গুগল শুরু করে। এটা হলো একটা প্রোডাক্ট রিভিউ আপডেট। তার মানে যেসব সাইট প্রোডাক্ট রিভিউ কন্টেন্ট নিয়ে কাজ করে, মূলত বলা যেতে পারে আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটার আছি তারা সবাই। তো ওই অ্যাফিলিয়েট কন্টেন্টগুলোর উপর একটা আপডেট নিয়ে আর কি, এই মানে ওই অ্যাফিলিয়েট কন্টেন্টগুলোকে নিয়ে এই আপডেটটা গুগল দেয়। তো এখন ব্যাপার হলো কি, এই আপডেটটা আসলে কি চাইতেছে, এটা আমাদের কিভাবে এফেক্ট করতেছে, কিভাবে এই আপডেটে যদি আপনার সাইটে ট্রাফিক কমে তাহলে কি করা উচিত, এই ব্যাপারগুলো নিয়ে দেখা। তো এখন বরাবরের মতোই গুগল যেগুলো করতে বলে, মানে একটা আপডেট দেওয়ার পর গুগল সাধারণত কিছু জিনিস রেকমেন্ড করে, লাইক কি কি করলে ভালো হবে, র্যাঙ্কিং আসবে। এখন সমস্যাটা হলো গিয়ে গুগল যা বলে সেগুলো খুবই ভগ কথাবার্তা, মানে ক্লিয়ার করে কিছু বলে না। খুব কি বলবো, জাস্ট নর্মাল কোনো সাজেশন দেয়, লাইক কন্টেন্ট আরও ইনডেপথ করতে হবে। এখন ইনডেপথ মানে কি, অনেকভাবে কন্টেন্ট ইনডেপথ করা যায়। আমি কিভাবে করব, কোন ওয়েতে করব, কোন জিনিসটার ইনডেপথ আমি নিয়ে আসবো, অনেক কিছু কিন্তু এখানে আসে। বাট গুগল কিন্তু আপনাকে খুব ভালোভাবে ক্লিয়ারিফাই করে কিছু বলে না। গুগল কখনোই কিছু বলে না অ্যাকচুয়ালি। তো এখন যে ব্যাপারটা হলো গিয়ে, আমি কিছু রিসার্চ করলাম, রিসার্চ করে টোরে আমি কিছু জিনিস রেডি করছি, এবং আমি আমার থেকে কিছু পার্সোনালি কিছু আমি রেকমেন্ডেশন দিব, যেগুলো করলে ইনশাল্লাহ আপনার ট্রাফিক বাড়বে কিনা বলতে পারবো না, বাট হোপফুলি এই আপডেটটা আপনাকে তেমন বেশি কাবু করতে পারবে না আপনার সাইটকে। তো আমি একটা রিপোর্টের মতো রেডি করছি। শুরু করা যাক জিনিসটা। ফার্স্টে আমি একটা সার্ভে করছিলাম যে কার সাইট কীরকম এফেক্টেড হয়েছে এই আপডেটের পরে, ট্রাফিক বাড়ছে নাকি কমছে, না ট্রাফিক সেম আছে, এই জিনিসটা জানার জন্য। তো মোটামুটি দেখা গেল যে 42% মানুষের ট্রাফিক চেঞ্জ হয় নাই, আগের মতো আছে। 31.4% মানুষের ট্রাফিক কমেছে, এবং 25.7% মানুষের ট্রাফিক বেড়েছে। সো মোটামুটি বলা যায় ম্যাক্সিমামেরই ট্রাফিক সেম আছে, এখনও তেমন একটা চেঞ্জ হয় নাই। এর একটা কারণ হতে পারে, আপডেটটা মাত্র এপ্রিলের 8 তারিখ আসছে, অ্যান্ড ইট ক্যান টেক 2 উইকস টু রোল আউট দ্য আপডেট কমপ্লিটলি। সো এই কারণে হয়তোবা এখনও সবাই এতটা এফেক্টেড হয় নাই। হয়তোবা পরবর্তীতে, মানে এপ্রিলের শেষের দিকে হয়তোবা এইটার এফেক্ট আরও ভালোভাবে বোঝা যাবে। আর ইন জেনারেল দেখলাম যে ডিক্রিসের পরিমাণটাই বেশি। সো এই হলো কি ব্যাপার স্যাপার আর কি, এভাবে আমাদেরকে এফেক্ট করছে এই আপডেটটা। তো এখন এই আপডেট নিয়ে গুগলের কিছু কথাবার্তা আমি বলি। যেমন একটা কথা হলো গিয়ে, this update is designed to better reward product reviews that share in-depth research rather than thin content that simply summarizes a bunch of products, a spokesperson told Search Engine Land. এটা আমি সার্চ ইঞ্জিন ল্যান্ডের পোস্ট থেকে নিছি এই লাইনটা। তো সার্চ ইঞ্জিন ল্যান্ডকে গুগলের একজন বলছে এই কথাটা। এর মানে হলো গিয়ে তারা ওই সমস্ত প্রোডাক্ট রিভিউ চাচ্ছে যেগুলা আর অন্যান্য 10টা প্রোডাক্ট রিভিউর মতো না, যেগুলো সেম কথাই বারবার বলতেছে না, যেগুলো অ্যাকচুয়ালি ইন ডেপথ রিসার্চ করে অ্যাকচুয়ালি ইউনিক ইনফরমেশন তার ভিজিটরদেরকে অফার করে আর কি। তো এটা ভালো কথা, সে যে ইন ডেপথ চাচ্ছে, থিন কন্টেন্ট চাচ্ছে না, দ্যাট মিনস দে আর ওয়ান্টিং সামথিং মোর মিটি, মানে খুব কি বলবো, জাস্ট 200-300 ওয়ার্ডের রিভিউ না, মানে আরও ভালো ইনডেপথ রিভিউ তারা চাচ্ছে। এটা মূলত বোঝা যাচ্ছে এখান থেকে। এরপর আরেকটা যেটা ব্যাপার সেটা হলো গিয়ে, টেকনিক্যালি অ্যাকর্ডিং টু গুগল দিস ইজ নট এ পেনাল্টি এগেনস্ট ইউর কন্টেন্ট। গুগল ইজ জাস্ট রিওয়ার্ডিং সাইটস উইথ মোর ইনসাইটফুল রিভিউ কন্টেন্ট উইথ র্যাঙ্কিং অ্যাবাভ পিওর্স। এই কথাটা আর কি খুব মানে যুক্তিসম্পন্ন না। তার মানে ব্যাপারটা হলো কি, গুগল বলতেছে তোমার কন্টেন্ট যদি ভালো না হয়, তোমার রিভিউ প্রোডাক্ট যদি ভালো না হয়, মানে তোমার রিভিউটা যদি ভালো না হয়, তাহলে গুগল কিন্তু এই আপডেট দিয়ে তোমাকে কোনো পেনাল্টি দিতেছে না। গুগল সিম্পলি যেটা করতেছে সেটা হলো কি, যাদের রিভিউ কন্টেন্ট ভালো তাদেরকে রিওয়ার্ড দিচ্ছে এবং তাদেরকে র্যাঙ্কিংয়ে উপরে আনতেছে। এখন ধরেন এই আপডেটের আগে আপনি ছিলেন 7 নাম্বার পজিশনে, এই আপডেটের পরে 9 নাম্বার পজিশনে যে ছিল, গুগল তাকে রিওয়ার্ড দিছে কারণ তার রিভিউ আর্টিকেলটা ভালো, এবং সে চলে গেছে ধরেন 7 নাম্বারে। তাহলে আপনি কি, আপনি পিছিয়ে যাবেন, সিম্পলি তো তাই। তাহলে যদি আপনি পিছিয়ে যান, অবশ্যই আপনার কাছে মনে হবে এটা একটা পেনাল্টি, তাই না? সো এটা খুব অ্যাম্বিগুয়াস একটা কথা।
এই জিনিসগুলো গুগলের থেকে আসছে। আর আরেকটা যেটা ব্যাপার সেটা হলো এটা কোনো কোর আপডেট না, দ্যাট মিনস এটা ওভারঅল সব সাইটকে কখনোই এফেক্ট করবে না, জাস্ট ওই সাইটগুলোকে এফেক্ট করবে যে সাইটগুলোর প্রোডাক্ট রিভিউ নিয়ে কাজ করে। তো এখন ব্যাপারটা হলো গিয়ে আমাদের জন্য এত কিছু পড়ে এত কিছু বোঝার টাফ। সো আমার মনে হয় একটা কুইক টেস্ট আছে যেটা আমি মোটামুটি বের করতে চিন্তা করে, যে কুইক টেস্টটা দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার প্রোডাক্ট রিভিউ কি ঠিক হচ্ছে নাকি হচ্ছে না। সেই কুইক টেস্টটা হলো কি, ইজ ইউর রিভিউ মি টু। মি টু জিনিসটা কি? মি টু অনেক আগে টুইটারে একটা হ্যাশট্যাগের খুব কি বলবো খুব রেজ হয়েছিল যে মি টু ট্যাগ, তার মানে যাই হোক এটার কথা বাদ দিই। তো এটা দিয়ে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো কি, আপনার কন্টেন্ট কি অন্য অন্য আর 10টা কন্টেন্টের মতোই সেম কিনা, অথবা আপনার কন্টেন্ট কি ইউনিক কিছু গুগলকে বা তার রিভিউদের ভিজিটরদেরকে প্রোভাইড করতেছে কিনা। সাপোজ আপনার কিওয়ার্ড হলো কি বেস্ট আর্গোনমিক কম্পিউটার চেয়ার, এটা হলো কি আপনার কিওয়ার্ড। এখানে আপনি 10টা এটা লিখে আপনি সার্চ করছেন, সার্চ করে প্রথম 3-4টা কম্পিটিটরদের আপনি দেখছেন, দেখা তারা যা বলছে ঘুরাই পেঁচায় আপনি তাই লিখছেন। দ্যাট মিনস আপনার কম্পিটিটর যেই ভ্যালুটা অফার করতেছে ভিজিটরকে, আপনি ঠিক সেম সেই ভ্যালুই ভিজিটরকে অফার করতেছেন। আপনি নিজস্ব কোনো কিছু অফার করতেছেন না, আপনার নিজস্ব কোনো ইনপুট নাই, আপনার আর্টিকেলটার ইউনিক কোনো ভ্যালু নাই ভিজিটরদের কাছে। আর 10টা প্রোডাক্ট রিভিউ যা বলছে আপনি ঠিক তাই ঘুরাই পেঁচাই লিখে দিয়েছেন। এই জিনিসটা যদি হয় তাইলে এই আপডেটে আপনার সাইটের ধরা খাওয়ার সম্ভাবনা আছে, কারণ এই জিনিসটাই গুগল চাচ্ছে না। গুগল চাচ্ছে আপনি ইউনিক ইন ডেপথ আপনার এক্সপার্টাইজ দিয়ে আপনি একটা রিভিউ লিখেন, যে জিনিসটা মানুষ আর অন্যান্য 5টা সাইটে পাবে না। এটা আমার মনে হয়েছে আর কি। তো এখন গুগল কিছু জিনিস রেকমেন্ড করছে যে জিনিসগুলো করলে আপনার প্রোডাক্ট রিভিউ আরও ভালো হবে। তো এগুলো আমি জাস্ট লিখে রাখছি, আমি একটা একটা করে পড়তেছি এবং এক্সপ্লেইন করতেছি। ফার্স্টটা হলো কি, এক্সপ্রেস এক্সপার্ট নলেজ অ্যাবাউট প্রোডাক্টস ওয়্যার অ্যাপ্রোপ্রিয়েট। এখন এটা খুব ভগটা কমেন্ট, এক্সপার্ট নলেজ কি হইতে পারে? এখন আপনি তো এক্সপার্ট না, আমরা ক্যান্ডিড সাইট নিয়ে লেখা শুরু করি, সো এক্সপার্ট কীভাবে হব আর এক্সপার্ট নলেজ কীভাবে আনবো, তাই না? তো এই জিনিসটা আসলে এখনও ভগ, এবং আমি পার্টিকুলারলি শিওর না এই জিনিসটা কীভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। তো কিছু ওয়ে আছে হলো গিয়ে, ধরেন আপনি একটা রিভিউ লিখতেছেন, এটা আমাদের ক্ষেত্রে খুব একটা অ্যাপ্লিকেবল না এই ওয়েটা, কারণ আমরা কখনই এত প্যারা নেই না। বাট যদি অ্যাকচুয়ালি আপনি একটা সলিড জিনিস লিখতে চান, একটা সলিড কি বলবো রিসার্চড আর্টিকেল লিখতে চান এবং এক্সপার্ট নলেজ এখানে অ্যাপ্লাই করতে চান, তাহলে আমার মনে হয় এইভাবে করা যেতে পারে। লাইক আপনি আপনার নিশ হলো গিয়ে ধরেন গার্ডেনিং, তো আপনি একটা আর্টিকেল লিখতেছেন বেস্ট বেস্ট ভেজিটেবলস ফর গোয়িং ইনডোর, এরকম কিছু একটা। তো এখানে আপনি একটা এক্সপার্ট নলেজ দিতে চান, আচ্ছা এটা তো একটা ইনফরমেটিভ কন্টেন্ট হইলো। ধর আগের এক্সাম্পলটাই নেই, বেস্ট আর্গোনমিক চেয়ার ফর ইউজিং ইন ফর বেস্ট আর্গোনমিক কম্পিউটার চেয়ার, এরকম কিছু একটা থাকলো। তো এখন যেটা করা যেতে পারে, এক্সপার্ট অপিনিয়নের জন্য আপনার এক্সপার্ট খুঁজে বের করতে হবে যারা কম্পিউটার চেয়ার নিয়ে জানে, কম্পিউটার চেয়ার নিয়ে কাজ করে। তো তখন আপনি এক্সপার্ট খুঁজতে পারেন কয়েকটা ওয়েতে। একটা হলো গিয়ে কোয়ারাতে যেতে পারেন, কোয়ারা এই যে QUORA.com, কোয়ারা.com কোশ্চেন আনসার সাইট যেটা, ওইখানে গিয়ে আপনি কোশ্চেন দিতে পারেন যে আই এম লুকিং ফর অ্যান আর্গোনমিক চেয়ার ফর ইউজিং উইথ মাই কম্পিউটার, ইফ দ্যার ইজ এনি এক্সপার্ট প্লিজ টেল মি হোয়াট ফ্যাক্টরস শুড আই লুক ফর ওয়েন বাইং অ্যান আর্গোনমিক চেয়ার, এরকম কিছু একটা দিতে পারেন। তাহলে এক্সপার্ট যারা আছে মোটামুটি, এখন ওরা যে একদম এক্সপার্ট হবে এটা ইনশিওর করা যায় না, বাট এই রিলেটেড যারা জানে আর কি, তারা আপনাকে অনেক সাজেশন দিবে। তো তাদেরই সাজেশনগুলো আপনি আপনার আর্টিকেলে ইউজ করতে পারেন, অথবা তাদের সাজেশনগুলো আপনি কোট হিসেবে ইউজ করতে পারেন। গুগল কোট খুব পছন্দ করে। আরেকটা উপায় হলো গিয়ে হারো ইউজ করা। অনেকে হারো সম্পর্কে জানেন, হেল্প এ রিপোর্টার আউট, এটা হলো গিয়ে HARO.com, HARO.com। এখানে গিয়ে আপনি একজন জার্নালিস্ট হিসেবে সাইন আপ করবেন, সোর্স হিসেবে না। এখন এই জিনিসটা যদি আমি এক্সপ্লেন করতে চাই, এটা একটা সেপারেট ভিডিও হবে, সো আমি আর ডিটেলসে এক্সপ্লেন করবো না। এটার মূল ব্যাপারটা হলো গিয়ে একজন জার্নালিস্ট হিসেবে আপনি ওইখানে সাইন আপ করবেন, সাইন আপ করে আপনি ওইখানে চাইলে পোস্ট করতে পারেন যে লাইক আমি এরকম একটা চেয়ার কিনতে চাচ্ছি,
তখন আমার কি করা উচিত, আমি কি কি জিনিস খেয়াল রাখবো। কোনো এক্সপার্ট যদি হন তাহলে আপনি আমাকে হেল্প করেন আপনার আইডিয়া দিয়ে। দেন ওইখানে ওই রিলেটেড যে এক্সপার্ট আছে সে যদি চায় তাহলে সে আপনাকে একটা এরকম কোটেশন দিতে পারে যে এই জিনিসগুলো তোমার দেখা লাগবে। দেন আপনি তার ওই সাজেশনটা একদম কোট হিসেবে আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারেন। তো এইভাবে এক্সপার্ট নলেজটা আনা যেতে পারে। জানি খুব প্যারার কাজ, আমরা ম্যাক্সিমামই কাজ করব না, বাট তাও বলে রাখলাম যদি আপনি চান অ্যাকচুয়ালি সলিড একটা ইনফরমেটিভ আর্টিকেল লিখতে, তাহলে ইনফরমেটিভ বলতে মানে ওয়েল রিসার্চ প্রোডাক্ট রিভিউ লিখতে, তাহলে এই ট্যাকটিকটা ইউজ করতে পারেন। এরপর হলো গিয়ে শো হোয়াট দ্য প্রোডাক্ট ইজ লাইক ফিজিক্যালি ওর হাউ ইট ইজ ইউজড উইথ ইউনিক কন্টেন্ট বিয়ন্ড হোয়াটস প্রোভাইডেড বাই দ্য ম্যানুফ্যাকচারার। এটার মানে হলো গিয়ে আমরা ম্যাক্সিমাম টাইমে যেটা করি Amazon.com-এ যা আছে সেইটা নিয়ে প্রোডাক্ট রিভিউ লিখে দিই। এখন Amazon.com-এ ওই ইনফরমেশনগুলোই থাকবে যেটা ম্যানুফ্যাকচারার বলতেছে, ম্যানুফ্যাকচারার যেগুলো অ্যামাজনকে দিছে। এখন একটা ম্যানুফ্যাকচারার তো সবসময় সে তার ভালো কথা এগুলাই বলবে, তাই না? সে তো কখনো প্রোডাক্টের ডিফেক্টগুলো নিয়ে কথা বলবে না। সো এখানে গুগল যেটা বলতেছে জাস্ট ম্যানুফ্যাকচারের ভুলিগুলো না আউড়ে নিজে একটু রিসার্চ করে মানে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কেমন, এটার ইউজার রিভিউ কেমন, এই জিনিসগুলো আর কি গুগল চাচ্ছে প্রোডাক্ট রিভিউতে। তো এগুলো আপনি কিভাবে পেতে পারেন? এক নম্বর ওয়ে হলো গিয়ে আপনার Amazon.com-এ আপনি ইউজার রিভিউতে যাবেন। ইউজার রিভিউতে গিয়ে আপনি ইউজারদের রিভিউগুলো পড়বেন, পড়ে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন প্রোডাক্টের সমস্যা কই বা কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি ভালো। দেন ওইগুলো আপনি আপনার রিভিউতে ইনকর্পোরেট করতে পারেন। আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছিলাম কিভাবে পোস্ট কনস লেখা লাগে, ওইখানে এই ব্যাপারটা নিয়ে আমি ডিটেলসে কথা বলছি। আর শো হোয়াট দ্য প্রোডাক্ট ইজ লাইক ফিজিক্যালি, আমাদের জন্য এটা পসিবল না ম্যাক্সিমামের জন্যই, কারণ আমরা প্রোডাক্টটা কিনতে পারি না, বাংলাদেশে এরকম অ্যামাজন থেকে কোনো প্রোডাক্ট আসে না। তো সেই ক্ষেত্রে যেটা করা যেতে পারে, ইউটিউবে গিয়ে আপনি প্রোডাক্টটা কেউ ইউজ করতেছে বা কিনতেছে এরকম কোনো ভিডিও আপনার রিভিউতে এমবেড করে দিবেন। তাহলে অন্তত দুধের স্বাদ ঘোলে মিটে আর কি, মানুষ অ্যাকচুয়ালি রিভিউয়াররা এসে দেখতে পারবে, মানে ভিজিটররা এসে দেখতে পারবে প্রোডাক্টটা কেউ ইউজ করলে জিনিসটা কেমন লাগে না লাগে এই জিনিসটা দেখতে পারবে। সো ভিডিও এমবেড করা একটা ভালো ওয়ে হতে পারে এই ক্ষেত্রে। এরপরটা হলো গিয়ে প্রোভাইড কোয়ান্টিটেটিভ মেজারমেন্টস অ্যাবাউট হাউ এ প্রোডাক্ট মেজার্স আপ ইন ভেরিয়াস ক্যাটাগরিজ অফ পারফরম্যান্স। তো এটা হলো গিয়ে মূলত আমরা যেটা করি আর কি, মনে করেন একটা প্রোডাক্ট নিলাম, ধরেন চেয়ার। তো চেয়ারের ক্ষেত্রে আমরা কয়েকটা ক্রাইটেরিয়া দাঁড় করতে পারি যে কমফোর্টনেস কীরকম, এটার ডিউরেবিলিটি কীরকম, এটার বিল্ড ম্যাটেরিয়াল কীরকম, এবং এই প্রত্যেকটা ক্রাইটেরিয়াতে আমরা একটা মার্কিং করতে পারি যে এখানে 10, এখানে 8 পাইছে, এখানে 7 পাইছে। এই জিনিসগুলো নর্মালি আমরা করে থাকি, সো এটা নিয়ে তেমন কিছু বলার নাই। তো এক্সপ্লেইন হোয়াট সেটস এ প্রোডাক্ট অ্যাপার্ট ফ্রম ইটস কম্পিটিটরস। তো এই জিনিসটা দেখে আমার যা মনে হচ্ছে সেটা হলো গিয়ে গুগল চাচ্ছে একটা কম্প্যারিজন টেবিল দিতে, যে কম্প্যারিজন টেবিলে আপনি যে 10টা প্রোডাক্টের রিভিউ করতেছেন মূলত প্রত্যেকটা একটা আরেকটার কম্পিটিটর, তো ওদের যে ফিচারগুলো সেগুলো আপনি আর কি কম্পেয়ার করে দেখাচ্ছেন একটার চেয়ে আরেকটা কোন দিক থেকে ডিফারেন্ট এই ব্যাপারগুলো। তো ম্যাক্সিমাম টাইম আমরা যেটা করি, আমরা একটা অ্যামাজনের কম্প্যারিজন টেবিল প্লাগ ইন টাইপ এগুলো কিছু ইউজ করি, লাইক অ্যামালিংস প্রো অথবা AWP। আমার কাছে পার্সোনালি ওই জিনিসগুলো এত ভালো মনে হয় না, কারণ ওই টেবিলগুলো অ্যাকচুয়ালি এমনভাবে বানানো যাতে ইউজাররা জাস্ট ক্লিক করে অ্যামাজনে যেয়ে প্রোডাক্টটা কিনে। খুব ভালো কম্প্যারিজন এটাতে আসে এটা আমি মনে করি না অ্যাকচুয়ালি। তো আমি যেটা পছন্দ করি সেটা হলো গিয়ে অ্যাকচুয়ালি নিজে নিজে একটা টেবিল বানিয়ে অ্যাকচুয়ালি বিভিন্ন ফিচার দিয়ে প্রোডাক্টগুলোর কম্পিটিটরগুলোর এই ফিচারগুলোর রিভিউ করা, কম্পেয়ার করা একটা আরেকটার সাথে। এবং আমার মনে হয় এটা অ্যাকচুয়ালি গুগল বুঝতে পারে যে সে এখানে অ্যাকচুয়ালি ইনডেপথ একটা কম্প্যারিজন টেবিল সে দিছে বিভিন্ন প্রোডাক্টগুলোর মধ্যে। সো গুগল ওইটাকে আই থিঙ্ক বেটার পছন্দ করবে ইন কন্ট্রাস্ট টু সামথিং ফ্রম অ্যামালিংস প্রো অর AWP, কারণ গুগল বুঝতে পারে এগুলো একটা প্লাগইনের জিনিস এবং এই প্লাগইনগুলো বিল্ড আপই হয়েছে যাতে মানুষ যাতে কিনে প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি ইউজারদেরকে ইনফরমেশন সার্ভ করার জন্য না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। বাট যদি আপনি চান নিজে প্রোডাক্ট কম্প্যারিজন টেবিল বানানোর ঝামেলায় যাবেন না, তাহলে এই প্লাগইনগুলো ইউজ করে দেখতেই পারেন, কোনো সমস্যা নাই। এরপর হলো গিয়ে কভার কম্পারেবল প্রোডাক্টস টু কনসিডার অর এক্সপ্লেইন হুইচ প্রোডাক্টস মাইট বি বেস্ট ফর সার্টেন ইউজেস অর সার্কামস্ট্যান্সেস। আচ্ছা, এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো।
তারপর ডিসকাস দ্য বেনিফিটস ড্রব্যাকস অফ এ পার্টিকুলার প্রোডাক্ট বেসড রিসার্চ ইনটু ইট। আচ্ছা ঠিক আছে, এইটার ব্যাপারটা হলো গিয়ে আপনার আমরা অনেকেই প্রোস কনস 3-4 ওয়ার্ডে শেষ করি। লাইক ধরেন আমি আগের এক্সাম্পলেই যাচ্ছি, একটা কম্পিউটার চেয়ার, এখানে অনেকে পোস্ট লিখতে পারে যে স্টাডি, বিল্ড মেটেরিয়াল ভেরি ডিউরেবল, তারপর ভেরি কমফোর্টেবল, এরকম 1-2 ওয়ার্ডে না লিখে অ্যাকচুয়ালি এক্সপ্লেইন করা জিনিসটা কি। লাইক আমি জাস্ট ভেরি স্টাডি না লিখে আমি অ্যাকচুয়ালি বলবো যে দ্য চেয়ার ইজ মেড অফ অ্যালুমিনিয়াম স্টিল, দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি স্টাডি অ্যান্ড সিমস টু বি ভেরি ডিউরেবল। মানে এরকম একটু এক্সপ্লেইন করে বলবো যাতে জিনিসটা জাস্ট 1-2 ওয়ার্ডে না লাগে, জাস্ট যাতে দেখলে মনে হয় যে আমি অ্যাকচুয়ালি একটা ইনডেপথ কিছু বলতেছি। সেম গোজ ফর দ্য ড্রব্যাকস মানে কনস। সো কনসগুলো একটু এক্সপ্লেন করে বলা উচিত যে সমস্যাটা কি এবং এতে কি হইতে পারে। লাইক আমি চেয়ারটা জাস্ট এটা কি বলবো, ধরেন এরকম হইতে পারে যে একটা চেয়ারে আমি কেউ লিখলো যে নট ডিউরেবল, এটা লিখলো, অথবা এটা হলো একটা জিনিস যেটা ভালো না, খুব কম ওয়ার্ডে লিখছে, এটা আমি একটু এক্সপ্লেন করে বলতে পারি যে অ্যাকর্ডিং টু সাম ইউজার্স দ্য চেয়ার ব্রোক আপ আফটার অ্যাবাউট 6 months অফ ইউজ, সো দ্য ডিউরেবিলিটি ক্যান বি অ্যান ইস্যু। এরকম কিছু বলতে পারি, এতে জিনিসটা আরেকটু ইনডেপথ হইলো, আরেকটু ভালো হইলো জিনিসটা আর কি। এরপরে হলো গিয়ে ডিসক্রাইব হাউ এ প্রোডাক্ট হ্যাজ ইভলভড ফ্রম প্রিভিয়াস মডেলস ব্লা ব্লা ব্লা। তার মানে যদি আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন যেটার আগের মডেল আছে, তাহলে আগের মডেল থেকে এই নতুন মডেলটা কি কি ব্যাপারে ভালো করছে, কি কি পার্থক্য, কি কি সমস্যা দূর হয়েছে, এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলা। এরপর আইডেন্টিফাই কি ডিসিশন মেকিং ফ্যাক্টরস ফর দ্য প্রোডাক্টস ক্যাটাগরি অ্যান্ড হাউ দ্য প্রোডাক্ট পারফর্মস ইন দোজ এরিয়াস। এটা আসলে আমি খুব ভালোভাবে বুঝি না, এটা নর্মাল ব্যাপারে আমরা যেরকম রিভিউ করার ক্ষেত্রে ফিচার্সগুলো এক্সপ্লেন করে, লাইক কি ফিচার্সগুলো কি কি এবং এই ফিচার্সগুলো ভালোভাবে এক্সপ্লেন করা, আই থিঙ্ক এই জিনিসটা এখানে বুঝাইছে। এরপর হলো গিয়ে ডিসক্রাইব কি চয়েসেস ইন হাউ এ প্রোডাক্ট হ্যাজ বিন ডিজাইনড অ্যান্ড দেয়ার এফেক্টস অন দ্য ইউজার বিয়ন্ড হোয়াট দ্য ম্যানুফ্যাকচার সেস। সো এইটা হলো গিয়ে আগে যেটা বললাম যে ইউজার রিভিউ দেখে তারপর আপনি ওই ইউজার রিভিউগুলো ইনকর্পোরেট করা ট্রাই করবেন আপনার রিভিউতে। জাস্ট ম্যানুফ্যাকচারার কী বলে ওইটা শুনেই লিখে দিবেন না, নিজে নিজে একটু রিসার্চ করে তারপর তাদের কথাগুলো একটু ইনকর্পোরেট করা ট্রাই করবেন। তো আমি কিছু সলিউশন লিখে রাখছি যেগুলো ম্যাক্সিমাম টাইমে অলরেডি বলে দিয়েছি, লাইক ইউজ ইউটিউব ভিডিওস। যেমন ফিজিক্যাল প্রোডাক্ট আমরা পাই না, সো আমাদের কাজ চালানোর জন্য ইউটিউব ভিডিও একটা ভালো ওয়ে হইতে পারে। আমরা ধরেন গুগল চায় অ্যাকচুয়াল ওনার্স রিভিউ, মানে গুগল চায় এমন একজন প্রোডাক্টের রিভিউ দিক যে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা ইউজ করছে, যেটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না, আমরা প্রোডাক্টটা পাই না। সো আমরা কি করতে পারি, অ্যাকচুয়াল প্রোডাক্টটা ইউজ করছে এমন কারো রিভিউ দেখে বা এমন কারো কথা শুনে তার ওই ইনপুটগুলো আমাদের আর্টিকেলে আমরা দিতে পারি। তো এই জিনিসগুলো আপনি ইউটিউবে পাবেন, ইউটিউবে আপনি প্রায় সব প্রোডাক্টের ওনারের রিভিউ পাবেন, দেন তাদের ভিডিওগুলো দেখে আপনি কিছু কি পয়েন্ট নোট করে রাখবেন, নোট করে ওইগুলো আপনার আর্টিকেলে দিবেন, যাতে মনে হয় যে মানে অ্যাকচুয়ালি আপনি প্রোডাক্ট ইউজ করছেন। জিনিসটা বলতে খারাপ লাগতেছে, এক ধরনের ধোকা দেওয়া মানুষকে, বাট হোয়াট ক্যান উই ডু, রাইট? আমরা তো এই প্রোডাক্টগুলো আর হাতে পাচ্ছি না। এরপর হলো গিয়ে আমি যেটা পছন্দ করি সেটা হলো গিয়ে এই সলিউশনগুলো যে মানে জাস্ট এই আপডেটের জন্য এটা না, এইগুলো আমি পছন্দ করি এবং আমি এই জিনিসগুলো আমার রিভিউ আর্টিকেলে মেনটেন করার ট্রাই করি, তো তাই বলতেছি আর কি। যেমন যদি আমি এমন একটা আর্টিকেল লিখি যে 10টা প্রোডাক্টের রিভিউ, তাহলে আমি শুরুতেই ইন্ট্রোতেই আমি একটা প্রোডাক্টকে রিকমেন্ড করব যেটা আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো। এর সুবিধা হলো কেউ যদি পুরো 10টা প্রোডাক্ট রিভিউ পড়তে না চায় এবং সে যদি চায় জাস্ট একটা রিকমেন্ডেশন যে যেটা অ্যাকচুয়ালি ভালো, আমি এত কিছু পড়ার মধ্যে নাই, দেন এটা খুব ভালো কাজ করে। তারপর এক্সপার্ট কোটের কথা বললাম, কম্প্যারিজন টেবিলের কথা বললাম, ইউজার রিভিউর কথা বললাম, ডিটেল পোস্ট কনসের কথা বললাম। একটা কথা বলি না, যেটা বলছিলাম পরে বলবো, সেটা হলো গিয়ে কনক্লুশনে আমরা যেটা ম্যাক্সিমাম টাইমে করি এবং আমিও এতদিন এটাই করতাম ম্যাক্সিমাম টাইমে, বাট এখন থেকে আমি জিনিসগুলো চেঞ্জ করব এই রিভিউটার পরে, এই আপডেটটার পরে। সেটা হলো গিয়ে কনক্লুশনে আমরা জাস্ট জেনারিক কথাবার্তা লিখি আর কি, যে থ্যাংক ইউ ফর রিডিং দিস পোস্ট, এই সেই বুং বাং এইসব লিখে আমরা কনক্লুশন শেষ করে দিই। তো এখন যে জিনিসটা করা বেটার সেটা হলো গিয়ে ধরেন আপনি 10টা প্রোডাক্ট রিভিউ লিখলেন, কনক্লুশনে এসে এরকম যদি করেন কোন প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কোন কাজের ক্ষেত্রে ভালো সেটার একটা আপনি শর্ট রিক্যাপ দিলেন। লাইক আমি 10টা চেয়ারের রিভিউ দিলাম, তো কনক্লুশনে এসে আমি বলতেছি তুমি যদি এমন হও যে তুমি টানা 10 ঘন্টা
কম্পিউটারের সামনে কাজ করতে চাও এবং তুমি আরাম 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 করে কাজ করতে চাও, তাহলে তুমি এই চেয়ারটা নিতে পারো। অথবা যদি এরকম হয় যে তোমার ব্যাক পেইন আছে, তুমি এমন কিছু চাও যাতে তোমার ব্যাক পেইন না হয়, তাহলে এই চেয়ারটা খুব ভালো। যদি তোমার বাজেট কম থাকে এবং কম বাজেটের মধ্যে তুমি মোটামুটি ভালো একটা জিনিস চাও, তাহলে এই চেয়ারটা নিতে পারো। এই যে এইরকম ব্যাপারগুলো, কোন প্রোডাক্টটা কোন পারপাসের জন্য ভালো, এই জিনিসগুলো যদি কনক্লুশনে আসে, তাহলে আমার মনে হচ্ছে আপনার আর্টিকেলটা আরও বেটার হবে, আপনার রিভিউটা। তো এই হলো গিয়ে আমার ডিটেইলড এই প্রোডাক্ট রিভিউ আপডেট নিয়ে আমার চিন্তা ভাবনা। হোপফুলি আপনাদের কিছুটা হলে হেল্প করতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। টাটা।